বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বার্তা প্রধানমন্ত্রীর। Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. সহযোগিতার নতুন সম্ভাবনা, শুরু হচ্ছে জনশক্তি রপ্তানি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়া সবচেয়ে বড় 5টি ডিফারেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, ওনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে উন্মুক্ত একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়ার শ্রমবাজার আগের মতো কোনো অনিয়ম দুর্নীতি হবে না। 4 দিনের সফরে চীনের পথে তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের বিশৃঙ্খলা ঠেকাতে 6 জেলায় সেনা মোতায়েন। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল অপতৎপরতা লিপ্ত আছে, তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক 11 দলের। প্রস্তাবিত বাজেটের সর্বোচ্চ 85% বাস্তবায়ন সম্ভব দাবি অর্থনীতিবিদদের। 2 বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি, বলছেন অর্থমন্ত্রী। মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে ক্ষোভ, সাফাই গাইলেন চিফ হুইপ। মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি। বাস্তবতাটা হলো এই যে অনেকে রাষ্ট্রীয় কাজে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এটা ঠিকই, তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। বিরোধী দলীয় নেতা না আসায় পাল্টা প্রশ্ন সরকারি দলের। সংসদ বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন, তারা থাকলে আমরা বাধিত হব। এবং ব্রিটিশ রাজনীতিতে ফের নেতৃত্ব পরিবর্তন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ, দলীয় বিদ্রোহ এবং জনমতের চাপই মূল কারণ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠক শেষে 2 দেশের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর ও সহযোগিতা দলিল বিনিময় করা হয়। লাল গালিচা, রাষ্ট্রীয় সম্মান আর 2 বন্ধুত্বপূর্ণ দেশের ভবিষ্যৎ সহযোগিতার নতুন প্রত্যয়। পুত্রজায়ার পেটদানা পুত্র ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গার্ড অফ অনার ও 2 দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বন্ধ হয়ে থাকা শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, আটকে পড়া কর্মীদের সংকট নিরসনে খোলামেলা আলোচনা করেন 2 নেতা। বাণিজ্য সম্প্রসারণ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে। Our priority is to create jobs, attract foreign investment, and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. আর বাংলাদেশের প্রতি আগ্রহ ও সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বার্তা দেন মালয়েশিয়ার সরকার প্রধান। Common effort to try and work in influence to resolve the predicament of refugees of Rohingya in Bangladesh, also here. বৈঠক শেষে 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সহযোগিতার দলিল বিনিময় হয়। পরে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। তারেক রহমানের প্রথম সফরে মালয়েশিয়া হওয়ায় 2 দেশের মধ্যে একটি উচ্চমাত্রার সম্পর্ক তৈরি হল। এই সফরে ব্যবসা, বিনিয়োগ এবং শ্রমবাজার কেন্দ্রিক যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে উপকৃত হবে 2 দেশের সাধারণ জনগণ, সম্পর্ক হবে আরও জোরদার।
লুৎফর রহমান, নিউজ 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত বাংলাদেশ মালয়েশিয়া, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মালয়েশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। মুক্ত বাজারের জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যখন আমাদের সাইন হচ্ছে এবং এই প্রসিজারের ভেতরেই তো আমরা খুব ইকোনমিক লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, ডিরেগুলেশনের দিকে যাচ্ছি, যার মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। মালয়েশিয়া সেক্ষেত্রে একটা অত্যন্ত বড় লক্ষ্যের জায়গা আমাদের দিক থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে যখন প্রেস কনফারেন্স করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার সবচেয়ে বড় 5টি ডিফারেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, ওনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালু করা, অভিবাসন ব্যয় কমানো, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে 2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়েও একমত হয়েছে দুই দেশ। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, এর ফলে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক রপ্তানি যেমন বাড়বে, তেমনি রপ্তানি বৃদ্ধির মাধ্যমে কমে আসবে বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় 4র্থ স্থানে আছে মালয়েশিয়া, কিন্তু দেশটির শ্রমবাজার নিয়ে বিভিন্ন সময়ে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে এখনো বাংলাদেশের জন্য বন্ধ আছে মালয়েশিয়ার শ্রমবাজার। কাগজপত্র না থাকায় 6 লাখের বেশি শ্রমিক দেশটিতে বসবাস করছেন অবৈধভাবে, তাদের অনেকেই বন্দী আছেন জেলে। এমন বাস্তবতায় মালয়েশিয়া সফরে দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের সমস্যা সমাধানে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শ্রমবাজার পুনরায় চালু করা এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা প্রবাসীরা চাই মালয়েশিয়ার শ্রমবাজারটি যেন খুব শীঘ্রই মুক্ত করে দেয়, সিন্ডিকেট মুক্ত একটা শ্রমবাজার আমি আশা করি। সরকার প্রধানের এমন উদ্যোগ এই বাজারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়ার শ্রমবাজার আগের মতো কোনো অনিয়ম দুর্নীতি হবে না এবং এই শ্রমবাজারে কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে এবং এই সেক্টরে যারা কর্মী পাঠায় সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে। যেটা নিয়ে যদি এখন আমরা কাজ করি, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা যদি লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে মালয়েশিয়া নতুন করে কিন্তু এটা শ্রমবাজারের দারুণ সুযোগ রয়েছে। শুধু শ্রমবাজারই নয়, দুই দেশের মাঝে বাণিজ্য বাড়াতে 2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে পারলে দেশটিতে বাংলাদেশের রপ্তানি অনেক বাড়বে। মালয়েশিয়ার অনেক ইন্ডাস্ট্রি যেগুলো এখন হয়তো সেখানে বন্ধ হয়ে যাচ্ছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে যদি আমরা বাংলাদেশে রিলোকেট করতে পারি, তাহলে যেটা হবে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে এবং তারা কিন্তু বাংলাদেশে সেই প্রোডাক্টগুলো বানিয়ে বা বাংলাদেশের বড় মার্কেটটা ধরতে পারবে এবং আবার মালয়েশিয়াতে সেগুলো রিএক্সপোর্টও করতে পারবে এবং সে কারণে এফটিএটা খুব দরকার। এই সফরে প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। সব মিলে 9টি বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে 33 দফা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। আগামী 30 জুন পর্যন্ত মাঠে থাকবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রতিষ্ঠা বার্ষিকীর দিন অরাজকতা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের তৎপরতা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। এমন আশঙ্কা থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার। সেই সাথে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে 30 জুন পর্যন্ত 9 দিন সেনা সদস্যরা মাঠে থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসাবে এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। তার বাইরে আমরা আজকে থেকে 30 তারিখ পর্যন্ত
আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনেট টু সিভিল পাওয়ার ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর এই 6 জেলার আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে গোয়েন্দাদের কাছে। এসব জেলায় স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেনা সদস্যরা কাজ করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এটা শুধু নয়, আরো কিছু বিষয় আছে, আমি এখানে এগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো মহল অপতৎপরতা লিপ্ত আছে, তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। তার দাবি, আগের যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে, তাই এ নিয়ে বিরোধী দলের বিক্ষোভ সমাবেশকে গণতন্ত্র চর্চা হিসেবে দেখছেন তিনি। বিরোধী দল 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর অ্যাট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। গণহত্যার বিচারের ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এই কর্মসূচি বলে জানান জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। জানান, কাল ঢাকায় সমাবেশ ও 4 জুলাই জেলা শহরে বিক্ষোভ মিছিল করবে 11 দল। আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে 11 দলীয় ঐক্য। ঢাকা সহ বিভাগীয় শহর এবং জেলা উপজেলায়ও কর্মসূচি করছে জোটভুক্ত দলগুলো। এবার গণহত্যার বিচারের ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে নতুন করে 2 দিনের কর্মসূচি দিয়েছে তারা। সোমবার মগবাজারের সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের মতো ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। নিজেদের নির্বাচন নিয়ে নিজেদের শঙ্কা আছে, আস্থাহীনতা আছে, যে গণভোট ভোট দেনে আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না। এটা বিগত অন্তর্জীবন সরকারের চাইতে আরো বড় অবদান করেছে। নিঃসন্দেহে এটা সরকারের ব্যর্থতা, এবং সরকার যদি ব্যর্থ হতে থাকে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নিবে, এই সরকারকে ক্ষমতায় আনবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির অভিযোগ করে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের দায়িত্ব সরকারের। আমরা একটা বড় আকারের সমাবেশ করবো ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়া যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে, ফেসিবাদী আমলের যেসব বোম খুন গণহত্যা হয়েছে, এই সবগুলোর বিচারের দাবিতে সরকার যদি নিজেদের শুধরে না নেয় তাহলে চলমান আন্দোলন আরো বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা। অবশ্যই। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের বর্তমান অর্থনীতি বিবেচনায় নতুন অর্থ বছরে বাজেটের সর্বোচ্চ 85% বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। সোমবার সিজিএস আয়োজিত বাজেট সংলাপে বিশ্লেষকরা বলেন, এবার বৈদেশিক ঋণ নেয়ার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। তারা আরও বলেন, ব্যাংক, শেয়ার বাজার ও রাজস্ব বোর্ডের টেকসই সংস্কার ছাড়া বাজেটের লক্ষ্য পূরণ সম্ভব নয়। এ সময় অর্থমন্ত্রী বলেন, সংকটের মধ্যে থাকলেও 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, দুর্বল বেসরকারি বিনিয়োগ এবং ব্যাংকিং খাতের নানামুখী চাপে দেশের অর্থনীতি। এমন বাস্তবতার মধ্যেই 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে সরকার, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। এই 3টি পক্ষের দেশের ইতিহাসের সবচেয়ে বড় আকারের এই বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। সোমবার রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বাজেট সংলাপে বক্তারা বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যে বৈদেশিক ঋণ পাওয়া কঠিন হবে। এই যে বাজেটে দেওয়া হয়েছে, হয়তো আমরা দেখব এটার ম্যাক্সিমাম হয়তো 85% বাস্তবায়ন করা সম্ভব হবে, বাকিটা সম্ভব হবে না। আমরা হিসাব করে দেখলাম যে বাজেটের প্রাক্কলনে বলা হয়েছে $12.5 বিলিয়ন ওনারা বিদেশি ঋণ নেবেন। তো যখন বৈদেশিক সাহায্য কমছে, তখন আমরা বেশি বেশি বৈদেশিক সাহায্য আনার চেষ্টা করছি, তাহলে কি শর্তগুলো আরো কঠিন হবে।
ব্যবসায়ীরা বলেন আমলাতান্ত্রিক জটিলতা দূর না হলে বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। এনবিআর এর সংস্কারের সুপারিশও করেন বক্তারা। বাজেটে প্রাক্কলন করা যে 6.5% গ্রোথ, জিডিপি গ্রোথ, এখানে অর্থনীতিবিদেরা অনেকে আছেন। বর্তমানে যেভাবে ইকোনমি চলতেছে এটা আমার নজর ইট ইজ ইম্পসিবল। আমার এক্সপোর্ট ড্রপ করেছে প্রায় 3%, স্পেশালি আরএনজি সেক্টর। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পদে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই, সে জাতীয় একটা ব্যবস্থার মধ্যে সত্যিকার অর্থে অর্থনৈতিক গণতন্ত্র আমরা অর্জন করতে পারবো না। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির নানামুখী সংকটের মধ্যেই সাহসী বাজেট দিয়েছে সরকার। বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সর্বোচ্চ সুযোগ রাখা হয়েছে এবারের বাজেটে। ইকোনমিক মডেলটা আমরা পুরনো মডেল থেকে বেরিয়ে আসছে কমপ্লিটলি, আমরা একটা নতুন ইকোনমিক মডেলে ঢুকেছি। এই মডেলটা যেটা আমি বললাম, দ্য বেসিস অফ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। এবার রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, দ্য ভেরি স্লোগান। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে বিতর্কে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। বিরোধী দলীয় নেতা ও উপনেতার অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলে সরকারি দল। পরে অধিবেশনে উপস্থিত থাকতে মন্ত্রীদের প্রতি অনুরোধ জানান স্পিকার। সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি চলছে বাজেট অধিবেশন, যাতে নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সংশোধনী ও দাবি উপস্থাপন করছেন সংসদ সদস্যরা। কথা বলার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন ঢাকা 12 আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম। স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি, এবং আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার। মন্ত্রীদের উপস্থিতির গুরুত্ব নিয়ে কথা বলেন স্পিকার। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় অনেক সময় মন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন না। অন্যান্য মন্ত্রীদেরকেও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে, বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন, তারা থাকলে আমরা বাধিত হব। বাস্তবতাটা হলো এই যে অনেকে রাষ্ট্রীয় কাজে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এটা ঠিকই, তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়া এখানে উপস্থিত আছেন, কারণ বাজেট সংক্রান্ত বিষয়ে সব বিষয়ে যে কথা বলা হয়, সকল কথা শেষ কথা গিয়ে অর্থমন্ত্রী বলবেন। এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মন্ত্রীদের উপস্থিতি নিয়ে কথা বলার আগে বিরোধী দলীয় নেতা উপনেতার অনুপস্থিতির বিষয়টিও দেখা উচিত, যার জবাব দেন খোদ স্পিকার। বলার আগে যদি নিজের দিকে তাকায় বলতেন, সংসদ বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। পরে মসজিদ মাদ্রাসায় রাজনীতি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কুষ্টিয়া 1 আসনের বিএনপির সংসদ সদস্য রেজা আহমেদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোন মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আর লিখিত বক্তব্যে তথ্যমন্ত্রী জানান, গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট চেকিং কমিটি 24 ঘন্টা কাজ করছে। দেশে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল 59টি, পত্রিকা 1436 ও অনলাইন পোর্টাল রয়েছে 474টি বলে জানান তিনি। এছাড়া দেশের দৈনিক গ্যাস ঘাটতি কমাতে 2031 সালের মধ্যে 150টি কূপ খনন ও ওয়ার্ক ওভারের পরিকল্পনার কথা সংসদকে জানিয়েছে সরকার। পুশিং বন্ধ করুন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।